নির্বাচনের প্রস্তুতি শেষ পর্যায়ে নিয়ে এসেছে ইসি, অপেক্ষা তফসিলের। বৃষ্টির অজুহাতে বাজারে আবারও বাড়ল সবজির দাম, মাছ মুরগিতেও স্বস্তি নেই। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ময়লার স্তূপ, ভয়াবহ দুর্গন্ধে নাকাল পথচারীরা। গাজায় আবারও ত্রাণবাহী নৌযান পাঠানোর ঘোষণা দিল ফ্লোটিলা। এবং 2026 ফুটবল বিশ্বকাপের বল ট্রাইওন্ডা উন্মোচন করল ফিফা। আমন্ত্রণ দুপুর ৩টার নিউজে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শেষ পর্যায়ে নিয়ে এসেছে নির্বাচন কমিশন ইসি। ব্যালট বাক্স থেকে ভোটার তালিকা, সীমানা পুনর্নির্ধারণ থেকে কর্মকর্তা প্রশিক্ষণ, প্রায় সব কাজই সম্পন্ন। ৪২,০০০-এর বেশি ভোট কেন্দ্র, ২.৫ লাখ ভোট কক্ষ ও নতুন দল নিবন্ধনের প্রক্রিয়ায় ব্যস্ত ইসি। এখন অপেক্ষা শুধু নির্বাচনের তফসিল ঘোষণার। বিস্তারিত তুষার ইসলামের রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘণ্টা বাজার অপেক্ষায় এখন নির্বাচন কমিশন। ভোট কেন্দ্র প্রস্তুতি, কর্মকর্তা প্রশিক্ষণ, নতুন দলের নিবন্ধন সব মিলিয়ে নির্বাচনের মাঠে ইতোমধ্যেই তৈরি হয়েছে সরগরম পরিবেশ। ইসি সূত্র জানায় ১৬ সেপ্টেম্বর থেকে ১৬ নভেম্বরের মধ্যে মাঠ পর্যায়ে ব্যালট পেপার, স্বচ্ছ ব্যালট বাক্স, সিল, কালি ও ব্যাগ সহ প্রয়োজনীয় সব নির্বাচনী সামগ্রী বিতরণ শেষ হবে। এরই মধ্যে ৮০% সরঞ্জাম এসে পৌঁছেছে। এবার ভোট কেন্দ্রের সংখ্যা ধরা হয়েছে ৪২,৬১৮টি। গড়ে প্রতি ৩,০০০ ভোটারের জন্য একটি কেন্দ্র থাকবে। পুরুষ ও নারী ভোটারদের জন্য নির্ধারিত কক্ষ মিলিয়ে মোট ভোট কক্ষ দাঁড়াবে প্রায় ২.৫ লাখ। চূড়ান্ত তালিকা প্রকাশ হবে আগামী ২০ অক্টোবর। ভোটার তালিকায়ও চলছে চূড়ান্ত কাজ। ১৮ নভেম্বর প্রকাশ পাবে হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা। বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটিরও বেশি। নারী ভোটার বৃদ্ধিতে এবার বিশেষ গুরুত্ব দিয়েছে কমিশন। রাজনৈতিক দল নিবন্ধনের কাজও শেষ পর্যায়ে। বাংলাদেশ জাতীয় লীগ ও জাতীয় নাগরিক পার্টিকে নতুন দল হিসেবে নিবন্ধন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইসি। আরও কিছু দলের বিষয়ে মাঠ পর্যায়ে যাচাই চলছে। নির্বাচনের আরেক জটিল কাজ সীমানা পুনর্নির্ধারণের কাজও শেষ করেছে কমিশন। এবার ৪৬টি আসনে হেরফের হয়েছে। এর মধ্যে গাজীপুরে বেড়েছে একটি আসন, বাগেরহাটে কমেছে একটি। প্রশিক্ষণের ক্ষেত্রেও গতি এনেছে ইসি। ৩,৬০০ কর্মকর্তাকে ধাপে ধাপে প্রশিক্ষণ দেয়া হচ্ছে, যারা পরে মাঠ পর্যায়ে প্রায় ১০ লাখ জনবলকে প্রশিক্ষণ দেবেন। প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ব্যালট প্রক্রিয়া চালু করতে ৫০ লাখ প্রবাসীর অংশগ্রহণের পরিকল্পনা করা হয়েছে। এ লক্ষ্যে প্রস্তুত হয়েছে একটি বিশেষ অ্যাপও। তবে নির্বাচন কমিশনের আশঙ্কা, এবারের ভোটে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর অপব্যবহার একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। এজন্য আচরণবিধিতে সংশোধনী আনা হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে এআই ভিত্তিক প্রচারণা। সিইসি এএমএম নাসিরউদ্দিন বলেন, ভোটার তালিকা থেকে আইন সংশোধন, কর্মকর্তা প্রশিক্ষণ থেকে প্রযুক্তি নিয়ন্ত্রণ, সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা দরকার তার বেশিরভাগই এগিয়ে নিয়েছে কমিশন। এখন অপেক্ষা শুধু তফসিল ঘোষণার। সব প্রস্তুতির পরেও এখন দেশের মানুষের নজর একটাই, কবে বাজবে নির্বাচনের তফসিল ঘোষণার সেই ঘণ্টা। তুষার ইসলাম, জাগো নিউজ। নির্বাচন কমিশনের প্রস্তুতির বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের রিপোর্টার রাকিব হাসান। রাকিব, স্বাগত আপনাকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। রাকিব, রিপোর্টে যেমনটি দেখছিলাম যে এর ভিত্তিতে যদি আপনার কাছে একটু জানতে চাই যে নির্বাচন কমিশন এখন পর্যন্ত যে প্রস্তুতি নিয়েছে তার মাধ্যমে কি আসলে একটি সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের আয়োজন কতটা
যৌক্তিক হতে পারে বা আসলে যথেষ্ট কিনা এই প্রস্তুতিটুকু? বা এর পাশাপাশি যদি আরেকটু জানতে যাই যে 46 আসনের সীমানা পরিবর্তন কতটা রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলতে পারে? অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি যেটি জানতে চেয়েছেন, দুটি প্রশ্ন করেছেন। এর মধ্যে হচ্ছে একটি সীমানা পরিবর্তন এবং আরেকটি হচ্ছে নির্বাচনের স্বচ্ছতা কতটুকু হবে বা প্রক্রিয়া কতটুকু আগালো। আসলে আমরা যদি একটু জানি যে তফসিল ঘোষণার আর মাত্র 2 মাস হাতে বাকি রয়েছে, ধারণা করা হচ্ছে যদি ডিসেম্বর তফসিল ঘোষণা করা হয়। এর মধ্যে জানেন যে 300টি আসনের মধ্যে প্রায় 46টি আসনে সীমানা পুনর্নির্ধারণ করে ইতিমধ্যে নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশ করা হয়েছে। পাশাপাশি 254টি আসন গত যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল সেই নির্বাচনের সেই সীমানাতেই রয়ে গেছে, বহাল রেখেছে। তো এটি নিয়ে আমরা যদি দেখছি যে এখন পর্যন্ত অনেক যত দাবি আপত্তি ছিল এর মধ্যে সবচেয়ে বেশি আমরা দেখছি যেটি সীমানা পুনর্নির্ধারণ নিয়ে কিন্তু এখনও ফরিদপুরের মতো ফরিদপুরে বিভিন্ন আন্দোলন কিন্তু চলছে বিভিন্ন সময়। এছাড়াও আরও বেশ কিছু স্থানে তারা নতুন করে আবারও দাবি তুলছেন পুনর্বিবেচনার জন্য। তবে এর মধ্যে যেহেতু গেজেট প্রকাশ হয়ে গেছে, সুতরাং বলা যায় যে সীমানা নির্ধারণ নিয়ে আর তেমন কোনো জটিলতা হয়তো থাকছে না। আর পাশাপাশি আপনি বলছিলেন যে নির্বাচন কতটুকু আগালো যে সরঞ্জামাদি কেনার মধ্য দিয়ে। আপনি জানেন যে নির্বাচনের যে কয়েকটি ধাপ রয়েছে, নির্বাচন তফসিল ঘোষণার আগে একটা ধাপ রয়েছে কার্যক্রমের জন্য এবং তফসিল ঘোষণার পরে কিছু কার্যক্রম রয়েছে। এর মধ্যে যদি আমরা বলি যে তফসিল ঘোষণার আগে সাধারণত সরঞ্জামাদি যেসব বলা হয় তার মধ্যে আমরা প্রায় যেমন অমোচনীয় কালি, ব্যালট বক্স এবং ব্যালট পেপার সহ ছবি সহ ভোটার তালিকা হালনাগাদ করা, তারপরে আমরা যদি বলি যে এই যে ভোট কেন্দ্র স্থাপন করা, এই কাজগুলো অনেকটা তফসিল ঘোষণার আগেই নির্ধারণ করা, ভোট কেন্দ্র নির্ধারণ করা, এই কাজগুলো তফসিল ঘোষণার আগেই করতে হয়। এর মধ্যে আমরা যদি বলি যে আগামী 20 অক্টোবর অর্থাৎ এই মাসের 20 তারিখের মধ্যেই ভোট কেন্দ্রের যে ভোট কেন্দ্রে কয়টি ভোট কেন্দ্র হবে, কোনটি কেন্দ্র থাকবে, সেটি আগামী 20 অক্টোবরের মধ্যে আমরা জানতে পারবো বলে এখন পর্যন্ত আমাদের যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী আগামী 20 অক্টোবরের মধ্যে জানতে পারবো। পাশাপাশি আপনি সরঞ্জামাদি যদি বলি যে স্বচ্ছ ব্যালট বক্স কিংবা অমোচনীয় কালি এবং ভোটার তালিকা হালনাগাদ, এগুলো চলমান প্রক্রিয়া। এর মধ্যে আমরা প্রায় 80% কিন্তু সরঞ্জামাদি কেনাকাটা প্রায় হয়ে গেছে। বাকি যেসব রয়েছে সেগুলো আশা করি তফসিল ঘোষণার আগেই তারা করতে পারবেন। এরপর আমরা আসি তফসিল ঘোষণার পরে তাদের আরও কিছু কার্যক্রম রয়েছে। এর মধ্যে যারা নির্বাচনে দায়িত্ব পালন করবেন তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, পাশাপাশি এই যে রাজনৈতিক দলগুলোর যারা রয়েছে নতুন, তাদেরকে এই তফসিল ঘোষণার আগেই নতুন প্রতীক বরাদ্দ দেয়া এবং নিবন্ধনের জন্য পুরোপুরি নিবন্ধন দেওয়া। আপনি জানেন যে এর মধ্যে 2টি দল অলরেডি নিবন্ধনের জন্য চূড়ান্ত হয়েছে। পাশাপাশি অন্য যেসব দল আরও আবেদন করেছিল তাদের মধ্যে থেকে নতুন করে বাদ পড়া এদের মধ্যে আরও 9টি দল আবেদন করেছে। সেই 9টি দলের মধ্যে আবার 7টি দলের পুনরায় তদন্তের জন্য ইসি থেকে বলা হচ্ছে যে পুনরায় আবার তদন্ত করে হয়তো তাদের এখান থেকে হয়তো আরও 1-2টি দল নিবন্ধন পেতে পারে বলে আমরা ধারণা করছি। তো সব মিলে বলা যায় যে নির্বাচনের আগে, তফসিল ঘোষণার আগে এবং তফসিল ঘোষণার পরের যে কার্যক্রম, সেই কার্যক্রম প্রায় 80%-এর মতোই প্রায় শেষ বলা যায়। এটি হয়তো আশা করছি তফসিল ঘোষণার মধ্যেই বাকি যে কাজগুলো রয়েছে নির্বাচন কমিশন হয়তো সম্পন্ন করতে পারবেন। আচ্ছা, তাহলে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে পোস্টাল ব্যালট ব্যবস্থা কতটা বাস্তবসম্মত বা কার্যকর হতে পারে বলে আপনার মনে হয়? এবং সেই সঙ্গে আরেকটু যদি আপনার কাছে জানতে চাই যে পলাতক আসামিকে ভোটে অযোগ্য ঘোষণার বিধান কতটা রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হতে পারে? আসলে পোস্টাল ব্যালটের যে ভোটের বিষয় সেটি নিয়ে দীর্ঘদিন ধরে কথা চলছে। আপনি জানেন যে পোস্টাল ব্যালট একজন প্রবাসী আমাদের দেশের একটা বড় একটা অংশ রয়েছে প্রবাসে থাকে যারা ভোট দিতে তাদের আগ্রহ রয়েছে। তো এর জন্য এবং নতুন যারা রাজনৈতিক দলগুলো রয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের থেকেও দাবি উঠছে যে প্রবাসীদের ভোট গ্রহণটা নিশ্চিত করার জন্য, তারা আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা। সুতরাং নির্বাচন কমিশন থেকে এই বিষয়ে এবারই প্রথম পোস্টাল ব্যালটে ভোটের একটা চিন্তাভাবনা করছে এবং সেক্ষেত্রে প্রায় প্রত্যেক ভোটারের জন্য বলা হচ্ছে যে প্রায় গড়ে 500 টাকার মতো খরচ হবে।
আচ্ছা। এবং এখানে একজন ভোটারের জন্য, এবং তারা প্রায় 14 দিন আগে তারা তাদের কাছে তাদের ভোট গ্রহণ মোটামুটি সম্পন্ন করতে পারবে, এবং সেখানে তাদেরকে ডাক বিভাগের মাধ্যমে তাদেরকে প্রতীক সম্বলিত ব্যালট পাঠানো হবে, এবং তারা সেখানে ভোট দিয়ে সেটি তারা গিয়ে পাঠাতে পারবে, আবার পুনরায় এখানে নির্বাচন কমিশন ঠিকানা রয়েছে সেই ঠিকানায় পাঠাতে পারবে। তবে যদি কোনো প্রবাসী ভোটার নিবন্ধন করার পর যদি তিনি ওই স্থানে না থাকেন, তিনি যদি আবার দেশে আসেন, সেই ক্ষেত্রে কিন্তু তিনি আবার ভোট দিতে পারবেন না। সুতরাং নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে যে যারাই নিবন্ধন করবেন, আপনি জানেন যে এর মধ্যে একটি অ্যাপও চালু করা হয়েছে প্রবাসী ভোটারদের জন্য। তো সব মিলিয়ে যদি আমি বলি যে এই বছর যেহেতু এটি নতুন একটি ব্যবস্থা, সুতরাং প্রবাসী ভোটারদের জন্য কতটুকু কার্যকর হবে এটি হয়তো ভোট গ্রহণের পরেই বোঝা যাবে। তবে আমরা দেখছি যে প্রবাসীদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস আমরা দেখছি এই পোস্টাল ব্যালটে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয়, প্রবাসীদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে নির্বাচনে যে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা রোধের যেই সম্ভাব্য হুমকিটা, এটা আসলে রোধে ইসির মানে যথেষ্ট ভূমিকা আসলে যথেষ্ট কিনা, বা আরেকটু যদি জানতে চাই যে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের প্রক্রিয়া ও সময়সীমা নিয়ে কোনো পক্ষপাতিত্বের অভিযোগ করতে পারে কিনা বলে মনে হয়? এআই নিয়ে আসলে এআই হচ্ছে বর্তমানে শুধু নির্বাচন কমিশন না, এআই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় প্রত্যেকে, আমরা যদি বলি যে বাংলাদেশের যেসব রাজনৈতিক দল রয়েছে প্রত্যেকের জন্যই হুমকি স্বরূপ, এবং নির্বাচনকে এআই প্রভাবিত করতে পারে এমনটা আশঙ্কা করা হচ্ছে। এবং এই কারণে নির্বাচন কমিশন থেকে বারবার বলা হচ্ছে যে এবার বড় চ্যালেঞ্জ থাকবে এআই। আপনি জানেন যে এআই এর মাধ্যমে আমরা যদি বলি ভুল সংবাদ বা ভুল মেসেজ সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, যেটি কিনা এক ধরনের সহিংসতায় পরবর্তীতে রূপ নিতে পারে। কারণ আমরা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো রকমের যাচাই বাছাই ছাড়াই আমরা এখন অনেকেই ফেসবুকে শেয়ার দিচ্ছি, আমরা সেটি এআই ক্রিয়েটেড নাকি আসলেই সত্য ঘটনা আমরা কিন্তু এটি যাচাই বাছাই করছি না। সুতরাং সামনে ভোটকে কেন্দ্র করে যদি এমন কোনো ভিডিও বা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়া হয় যেটি দেখে মানুষের মধ্যে এক ধরনের বিরূপ প্রতিক্রিয়া এবং সহিংসতার সৃষ্টি হতে পারে, এটি নিয়ে এক ধরনের চ্যালেঞ্জের মুখে রয়েছে নির্বাচন কমিশন। তবে তারা এ থেকে পরিত্রাণের জন্য যারা আইসিটি বিশেষজ্ঞ যারা রয়েছেন তাদের সঙ্গে এটি নিয়ে কাজ করা হচ্ছে। তারা বিশ্বাস করছেন যে হয়তো এটি তারা উত্তর করতে পারবেন। তবে এটি শুধু নির্বাচন কমিশনের জন্য না, এটি আমার মনে হয় দলমত নির্বিশেষে রাজনৈতিক যেসব দলগুলো রয়েছে তাদেরও নির্বাচন কমিশনকে এই ক্ষেত্রে সহযোগিতা করা দরকার। আর আরেকটি প্রশ্ন আপনি করেছিলেন, সেটি একটু যদি আবার রিপিট করতেন। অবশ্যই, নতুন রাজনৈতিক দল নিবন্ধনের প্রক্রিয়া ও সময়সীমা নিয়ে কোনো আসলে পক্ষপাতিত্বের অভিযোগ করতে পারে কিনা বলে মনে হয়? পক্ষপাতিত্বের অভিযোগ আসলে এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলো তো সবসময় বলে আসছে যে বিশেষ করে না যারা নতুন রাজনৈতিক দল তারা তো নির্বাচন কমিশনের উপরে আস্থাই রাখতে চাচ্ছেন না। তারা তো বলছেন বিভিন্ন সময় যে এই নির্বাচন কমিশনকে নির্বাচন কমিশন আজ্ঞাবহ, রাজনৈতিক দলের আজ্ঞাবহ, একটি বিশেষ রাজনৈতিক দলের আজ্ঞাবহ বলে তারা প্রচার করছেন কিংবা বলছেন। পাশাপাশি আবার আমরা দেখছি যে তারাও কিন্তু নির্বাচনের জন্য প্রস্তুতিও নিচ্ছেন। তবে আপনি জানেন যে যেসব নতুন রাজনৈতিক দল, কিছুক্ষণ আগেই বললাম যে নিবন্ধন ইতিমধ্যে 2টি দলের নিবন্ধনের কাজ সম্পন্ন হয়েছে। তবে এটি নিয়ে আবার হয়তো কারো যদি আপত্তি থাকে নির্বাচন কমিশনকে জানাতে পারবেন। আবার যাদের নিবন্ধন হয়নি, আবেদন করেছিলেন, তারাও নিবন্ধনের জন্য জানাতে পারবেন, আবার নতুন করে পুনরায় তদন্তের জন্য জানাতে পারবেন, আবেদন করতে পারবেন। এখন সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন কাকে দেবেন কাকে দেবেন না এটি একান্তই নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। এবং এক্ষেত্রে একটি আইন রয়েছে যে কি একটা রাজনৈতিক দলের যে কাঠামো গঠনতন্ত্র, সেই ক্ষেত্রে সেই আইন মোতাবেকই কিন্তু নির্বাচন কমিশনকে তাকে নিবন্ধন দিতে হবে। আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের আবেদন করেছেন, কিন্তু তাদের কেন্দ্রীয় কোনো অফিস নাই, তাদের কোনো গঠনতন্ত্র নাই, তাদের লোকবল নাই,
কিন্তু একটা এমনকি আপনারা এমনও সংবাদ দেখেছেন যে স্বামী স্ত্রী একটা রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য আবেদন করেছেন বাসার মধ্যে অফিস। তো সেই ক্ষেত্রে এমন রাজনৈতিক দলগুলো তো নিবন্ধন পাবে না। আর পক্ষপাতের বিষয়ে এটি যদি বলি যে সরাসরি আমি যদি বলি যে এনসিপির কথা, এনসিপি থেকে বলা হচ্ছে তাদের যে প্রতীক, পছন্দের প্রতীক তাদেরকে দিচ্ছেন না এবং এর পিছনে রাজনৈতিক কোনো কারণ রয়েছে বলে তারা ধারণা করছেন, পেছন থেকে কেউ হয়তো ইন্ধন দিচ্ছেন বলে ধারণা করছেন। সেই ক্ষেত্রে তারা আসলে এটি রাজনৈতিক বক্তব্য হিসেবে আমি দেখছি তারা রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন। অন্য কথা যদি বলি সেই ক্ষেত্রে এখন পর্যন্ত আমরা কোনো পক্ষপাতিত্ব নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদের দৃষ্টিতে চোখে পড়েনি। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত থাকার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম জাগো নিউজের রিপোর্টার রাকিব হাসানের সঙ্গে। এবার যাচ্ছে অন্যান্য সংবাদে। দেশের অন্যতম শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড হয়েছে। ভোরে হ্যাকাররা প্রোফাইল ও কভার ছবি পাল্টে হুমকিসূচক বার্তা প্রকাশ করে নিজেদের পরিচয় দেয় টিম MS47OX হিসেবে। বিষয়টি নিশ্চিত করেছে ব্যাংক কর্তৃপক্ষ। তবে অনলাইন সেবা ক্ষতিগ্রস্ত হয়নি বলে ব্যাংকের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে গ্রাহকদের। বিস্তারিত জাগো রিপোর্টে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড হয়েছে। এ সময় হ্যাকাররা প্রোফাইল ও কভার ছবি পরিবর্তন করে একটি হুমকিসূচক বার্তা প্রকাশ করে। শুক্রবার ভোর 5:42 হ্যাকার গ্রুপটি তাদের নিয়ন্ত্রণে নেওয়া পেজ থেকে বিষয়টি নিশ্চিত করে। তবে পেজটির নাম পরিবর্তন করা হয়নি। সকাল 10:30টার পর থেকে পেজটি আর দৃশ্যমান ছিল না, এমনকি ফেসবুকের সার্চ অপশনে খুঁজেও পাওয়া যাচ্ছিল না। হ্যাকার গ্রুপটি দাবি করেছে তারা ব্যাংকের কার্যক্রম নজরদারিতে রেখেছে এবং শিগগিরই ফেসবুক পেজ ও ওয়েবসাইটে বড় ধরনের সাইবার হামলা চালাবে। বার্তায় টিম MS47OX নাম ব্যবহার করা হয়েছে। ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান নজরুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, ফেসবুক পেজ হ্যাক হওয়ার বিষয়টি সত্য। ইতিমধ্যে ব্যাংকের আইটি বিভাগ বিষয়টি সমাধানে কাজ শুরু করেছে। ঘটনার পর ব্যাংকের গ্রাহক ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই জানিয়েছেন হ্যাকের সময় পেজে অস্বাভাবিক পোস্ট চোখে পড়ে, তবে অনলাইন সেবায় কোনো প্রভাব পড়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। প্রতিদিনই রাজধানী ঢাকা সহ সারা দেশে কম বেশি বৃষ্টি হচ্ছে, ফলে ব্যাহত হচ্ছে কাঁচা পণ্য সরবরাহ। আর সেই অজুহাতে ঢাকায় বেড়েছে কাঁচা বাজারের দাম। বিশেষ করে শাকসবজি ও কাঁচা মরিচের দাম ক্রেতাদের নাগালের বাইরে। শুধু তাই নয়, বেড়েছে মাছের দামও। বাজারে গিয়ে অস্বস্তিতে পড়ছেন ক্রেতারা। শুক্রবার কাউরান বাজার, রামপুরা, শেওড়াপাড়া, মিরপুর 1 নম্বর নিউ মার্কেট, হাতিরপুল বাজার ঘুরে দেখা যায় বেশিরভাগ সবজির দাম কেজি প্রতি 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। তবে সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচের দাম। খুচরা বাজারে কাঁচা মরিচের কেজি 280 থেকে 320 টাকা বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগেও ছিল 120 থেকে 180 টাকা। বেশিরভাগ সবজির দাম এখন 80 টাকার নিচে পাওয়া দুষ্কর। চিচিঙ্গা, ধুন্দল, ঢেঁড়স, পটল, করলা, কাঁকরোল, বরবটি ও বেগুনের দাম 80 থেকে 140 টাকা কেজি পর্যন্ত উঠেছে। গোল বেগুনের কেজি এখন 200 থেকে 220 টাকা, যা ব্রয়লার মুরগির দামের চেয়েও বেশি। ক্রেতারা বলছেন বৃষ্টি হলেই ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেন। রাজধানীর মিরপুরে যাত্রীদের নামিয়ে আলিফ পরিবহনের একটি বাসে গুলিবর্ষণ ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে মিরপুর 10-এর সেনপাড়ায় এই ঘটনা ঘটে। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার সকালে মেট্রো রেলের 266 নম্বর পিলারের নিচে আলিফ পরিবহনের একটি বাসের গতিরোধ করে 3 জন। এদের মধ্যে 2 জন গাড়িতে উঠে সবাইকে নামিয়ে দেয়, বাসে আগুন দেয়। পরে নিচে থাকা একজন জানালার গ্লাসে গুলি করে পালিয়ে যায়। ওসি আল মামুন আরও জানান, এটা আলিফ পরিবহনের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এক পক্ষ থেকে অন্য পক্ষের বাসে হামলা চালিয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। শেষ হয়েছে শারদীয় দুর্গাপূজা, তবে শেষ হয়নি ছুটি। দেশে চলছে টানা 4 দিনের ছুটি, যা তৃতীয় দিন আজ শুক্রবার। গেল 2 দিনের তুলনায় আজ ঢাকায় জনসমাগম আরও কম, নগরী যেন একেবারেই ফাঁকা। সকাল থেকেই শহরের সড়কে মানুষের উপস্থিতি ছিল খুবই সীমিত। বাজার করা কিংবা জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির সংখ্যাও কম।
তবে রিকশা ও অটোরিকশার চলাচল কিছুটা চোখে পড়ার মতো, যদিও যাত্রীর অভাবে অনেক চালক অলস সময় কাটাচ্ছেন। সরকারি ছুটির তালিকায় দেখা গেছে গেল 1 থেকে 4 অক্টোবর পর্যন্ত সরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ফলে নগর জীবনের চিরচেনা ব্যস্ততা খানিকটা স্তিমিত। ঢাকার মিরপুর, ফার্মগেট, কাউরান বাজার, শাহবাগ, রামপুরা, বনানী, খিলক্ষেত ও উত্তরা সহ অধিকাংশ এলাকার সড়কেই একই চিত্র, শুনশান নীরবতা, যানজটহীন সড়ক। দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এখন ময়লা আবর্জনার ভাগাড়। প্রায় 30 কিলোমিটার অংশে একাধিক স্থানে এই দৃশ্য দেখা দেয়। রাতের আধারে পৌরসভার কর্মীরা বজ্র এনে সড়কের পাশে ফেলছেন। দিনের বেলায় সেই বজ্র পচে তৈরি হচ্ছে তীব্র দুর্গন্ধ। ফলে পথচারী ও যাত্রীরা নাক চেপে চলাচল করতে বাধ্য হচ্ছেন। সড়কের বিশাল অংশ ময়লা আবর্জনার দখল হওয়ায় দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে বহুগুণে। স্থানীয়দের অভিযোগ, পৌরসভাগুলোর অব্যবস্থাপনার কারণেই এই সমস্যা সৃষ্টি হয়েছে। এই বজ্র থেকে রোগ ছড়ানোর আশঙ্কাও করছেন স্বাস্থ্য কর্মকর্তারা। খোঁজ নিয়ে জানা যায়, মিরসরাই পৌরসভার সব ময়লা আগে পাহাড়ের পাদদেশে নিয়ে যাওয়া হতো, কিন্তু গত 1 বছর ধরে পৌর সদরের মারুফ প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশে মহাসড়ক ঘেঁষে রাখা হচ্ছে। বিভিন্ন সময় এসব বজ্রে আগুন দেওয়া হয়, এতে মহাসড়ক ধোঁয়ায় ঢেকে যায়। ধোঁয়ার কারণে চালকরা দেখতে না পাওয়ায় বেশ কয়েকটি দুর্ঘটনাও ঘটেছে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার আবারও ত্রাণ পাঠানোর ঘোষণা দিল ফিলিস্তিন ভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর জোট ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এফএফসি। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেয় এফএফসি। বিবৃতিতে বলা হয়, ইতালি ও ফ্রান্সের পতাকাবাহী 2টি নৌযান গেল 25 সেপ্টেম্বর ইতালির উত্তরান্ত বন্দর থেকে গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছে। পরে 30 সেপ্টেম্বর রওনা দেয় আরও 9টি নৌযান। শিগগির সেগুলো অগ্রবর্তী জাহাজগুলোর কাছাকাছি পৌঁছাবে এবং একটি ঐক্যবদ্ধ বহর হিসেবে এগিয়ে যাবে। নতুন এই বহরের 11টি নৌযানে প্রায় 100 জন স্বেচ্ছাসেবী ও ক্রু আছেন বলে বিবৃতিতে জানিয়েছে এফএফসি। ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশন, গ্লোবাল মুভমেন্ট টু গাজা, মাগরেব সুমুদ ফ্লোটিলা এবং সুমুদ নুসান্তারা মিলিয়ে 4 সংগঠনের জোট এফএফসি। 2008 সালে গঠিত হয় এই জোট। তারপর থেকে গত 17 বছরে বেশ কয়েকবার গাজায় ত্রাণ পাঠিয়েছে সংস্থাটি। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। 2026 ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর 1 বছরেও বাকি নেই। ধীরে ধীরে বেজে উঠছে আসরের দামামা। উত্তেজনা বাড়িয়ে দিতে এবার বিশ্বকাপের বল প্রকাশ্যে এনেছে ফিফা। নিউ ইয়র্কের ব্রুকলিন ব্রিজ পার্কে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বকাপের বল উন্মোচন করল সংস্থাটি, যেখানে উপস্থিত ছিলেন 5 বিশ্বকাপ জয়ী ফুটবলার, জার্মানির ইয়ঙ্গর ক্লিসম্যান, ব্রাজিলের কাফু, ইতালির আলেসান্দ্রো দেল পিয়েরো, স্পেনের জাভি হার্নান্দেজ এবং ফ্রান্সের জিনেদিন জিদান। এবারের বিশ্বকাপ বলের নাম দেওয়া হয়েছে ট্রায়োন্ডা। বলটি বানিয়েছে বিশ্বখ্যাত স্পোর্টস ব্র্যান্ড অ্যাডিডাস। এ নিয়ে টানা 15 বারের মতো ফিফা বিশ্বকাপের বল সরবরাহ করছে বিশ্ববিখ্যাত ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক এই প্রতিষ্ঠান। এ বিষয়ে ফিফা বিশ্ব সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, সবার সামনে ট্রায়োন্ডা উপস্থাপন করতে পেরে তিনি গর্বিত। বিশ্বকাপের জন্য এডিডাস আরেকটি আইকনিক বল তৈরি করেছে, যার নকশায় কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের ঐক্য ও উচ্ছ্বাস ফুটিয়ে তোলা হয়েছে। ট্রায়োন্ডা নামটি এসেছে 2টি শব্দ থেকে, ট্রাই ও উন্ডা। ট্রাই অর্থ 3 আর উন্ডা মানে ঢেউ। বলে লাল, সবুজ ও নীল এই 3 রঙের ঢেউ দিয়ে আয়োজক দেশগুলোকে বোঝানো হয়েছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে 2026 বিশ্বকাপ আয়োজন করছে, তাই বলটিতে এই 3 দেশের ঐক্য তুলে ধরা হয়েছে।
সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। নির্বাচনের প্রস্তুতি শেষ পর্যায়ে নিয়ে এসেছে ইসি, অপেক্ষা তফসিলের। বৃষ্টির অজুহাতে বাজারে আবারও বাড়ল সবজির দাম, মাছ মুরগিতেও স্বস্তি নেই। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ময়লার স্তূপ, ভয়াবহ দুর্গন্ধে নাকাল পথচারীরা। গাজায় আবারও ত্রাণবাহী নৌযান পাঠানোর ঘোষণা দিল ফ্লোটিলা। এবং 2026 ফুটবল বিশ্বকাপের বল ট্রাইওনটা উন্মোচন করল ফিফা। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।